সমস্যা হয়। তো এরকম সার্কিট কিন্তু দেওয়া থাকবে না, ঠিক আছে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে জাস্ট এই যে এটা দেওয়া থাকবে, এখান থেকে আমাদের সার্কিট রাখতে হবে। এখানে লেখা আছে দেখেন, দ্য ফলোইং ইনফরমেশন গিভেন ফর এ 3 কিলোওয়াট 60 ভোল্ট লং শান্ট ডাইনামো কম্পাউন্ড জেনারেটর, ঠিক আছে? তো যখনই লং শান্ট কম্পাউন্ড বলে দিবে, তার মানে আমাকে বুঝতে হবে যে আমার কোন ইকুইভ্যালেন্ট সার্কিটটা, এই যে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা, যেখানে এইটার মধ্যে হচ্ছে আমাদের আর এ আছে, ঠিক আছে? ইএ আর এ একসাথে দেখানো হয়েছে, আমি ক্লাসে আলাদাভাবে দেখাইছিলাম, এখানে ধরেন ওরা বইয়ে একসাথে দেখাইছে, সমস্যা নেই। এর মধ্যে ইয়ে আছে, এর মধ্যে আর এ, যে আর এর ভ্যালু হচ্ছে 0.03। আর এ মানে কি? আর্মেচার রেজিস্ট্যান্স। এই দেখেন এখানে বলে দিছে যে আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং ব্রাশ রেজিস্ট্যান্স কত? 0.03। তাহলে এইটুকু হচ্ছে আমার 0.03। এরপরে বলতেছে কম্যুটেটিং ফিল্ড উইন্ডিং রেজিস্ট্যান্স 0.011। এর সাথে একটা সিরিজে থাকবে কম্যুটেটিং ফিল্ড উইন্ডিং রেজিস্ট্যান্স, যেটা আমরা গতদিন দেখাই নাই, ঠিক আছে? নরমালি ইকুইভ্যালেন্ট সার্কিটে কম্যুটেটিং রেজিস্ট্যান্স দেওয়া থাকে না, কিন্তু যদি দেওয়া থাকে তাহলে এখানে অ্যাড করবে, আর না দেওয়া থাকলে তো অ্যাড করার কিছু নাই। যেহেতু এখানে দেওয়া আছে তাই আমরা এখানে একটা সিরিজ অ্যাড করছি। এরপরে বলতেছে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আগের দিন আর এসি বলছিলাম, সেটা হচ্ছে এটা। এখন এই অঙ্কে এটার সাথে একটা লেজুর লাগাই দিচ্ছে, একটা গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে, কি যে এর সাথে বলতেছে একটা ডাইভার্টার রেজিস্ট্যান্স আছে, সেটার ভ্যালু কত? 0.036। এখন ডাইভার্টার রেজিস্ট্যান্স মানে আমার সিরিজ যে ফিল্ড রেজিস্ট্যান্স, মানে এই যে 0.012, এর সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স অ্যাড করা, সেটা হচ্ছে এই যে আমাদের ডাইভার্টার রেজিস্ট্যান্স। ভ্যালু দেওয়া আছে 0.036, ঠিক আছে? 36 হবে এখানে, 36। আর শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স তো জানেনই, যে এই পুরা ব্রাঞ্চটার প্যারালালে আমার একটা শান্ট রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে নাম হচ্ছে এখানে কত দেওয়া আছে? 75। আচ্ছা, এই হলো গিভেন জিনিসপত্র। আর কি গিভেন? যে 300 কিলোওয়াট আমার যে ডিসি জেনারেটরটা আছে, সেটা আমাকে আউটপুট দিচ্ছে কত? 300 কিলোওয়াট। আর এর টার্মিনাল ভোল্টেজ কত? টার্মিনাল ভোল্টেজ মানে এই যে দুই লাইনের মাথায় যে ভোল্টেজটা, এটা হলো 600 ভোল্ট। আচ্ছা, এখন বলতেছে when the machine is delivering full load, তাহলে মেশিন যখন আমার ফুল লোডে আছে, ক্যালকুলেট দ্য ভোল্টেজ এন্ড পাওয়ার জেনারেটেড বাই দ্য আর্মেচার। তাহলে ক্যালকুলেটেড দ্য ভোল্টেজ, তার মানে ভোল্টেজ মানে কি বলেন তো? এখানে আমার যে ইএ আছে, সেই ইএ বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখানে আমাদের ইএ আছে, আগের দিন দেখাইছিলাম। আচ্ছা, সেই ই এর সাথে আমাদের সিরিজে থাকে হলো 0.03। তো আমাদের ভ্যালু বের করতে হবে কি? এই ইএ একবার ভ্যালু বের করতে হবে, আর একটা বের করতে হবে পি, কি জেনারেটর, ঠিক আছে? পিজি। এই পিজি মানে হচ্ছে ইএ ইনটু ই এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের আই। পিজি সমান ইএ ইনটু আই। যেহেতু আমরা ইএ আর আই এ বের করে ফেলতে পারি, তাহলে আমার অঙ্ক শেষ, ঠিক আছে? তো দেখি এটা কি করছে। দেখেন, যেহেতু আমাদের পাওয়ার আউটপুট দেওয়া আছে কত? 30,000 ওয়াট বা 300 কিলোওয়াট, তাহলে সেখান থেকে আমরা আউটপুট কারেন্ট বের করে করতে পারবো, কারণ কি আমরা জানি পি সমান ভিআই, তাই না? পি সমান ভিআই। তাহলে যেহেতু যেহেতু আমার পি দেওয়া আছে কত? 300 কিলোওয়াট বা 30,000, 3 লাখ ওয়াট, আর ভি দেওয়া আছে দেখেন 600 ভোল্ট, এই যে এখানে 600 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা আই পাবো হচ্ছে এই যে 3 লাখ ওয়াটকে 600 দিয়ে ভাগ করলে 500 অ্যাম্পিয়ার। আচ্ছা, তার মানে আমরা জানলাম যে আমাদের আউটপুট কারেন্ট কোনটা? এই যে এই বরাবর যে কারেন্টটা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের 500 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন এই ধরনের অঙ্কে সে আমার ডিসি জেনারেটর হোক আর ডিসি মোটর হোক, সবার আগে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরি আমার শান্ট ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা বের করে নিতে হবে। কারণ শান্ট ব্রাঞ্চে কারেন্ট দেখেন, এটার অ্যাক্রসে ভোল্টেজ কত? এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে প্লাস মাইনাস এই টার্মিনাল ভোল্টেজটাই 600। তাহলে 600 আর এর রেজিস্ট্যান্স হচ্ছে 75। তাহলে কারেন্ট কি হবে? আই এস এইচ সমান 600 ডিভাইডেড বাই 75, তাহলে 8 অ্যাম্পিয়ার। তাহলে এদিক যাচ্ছে 8 অ্যাম্পিয়ার, এদিক যাচ্ছে 500 অ্যাম্পিয়ার। তাহলে নিশ্চয়ই এই ভিতরে কি হবে? যেটা এদিক দিয়ে যাচ্ছে এই কারেন্টটা, সেটা কি হবে বলেন দেখি? এই 8 আর 500 যোগ হবে, তাহলে সেটাই যোগ করা হয়েছে যে আর্মেচার কারেন্ট। কারণ এই কারেন্টটা কি? আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্ট সমান 500 প্লাস 8, তাহলে কত? টোটাল হলো 508 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের দেখেন, আমরা আই এ মানে কি আর্মেচার কারেন্টটা বের করতে যাচ্ছিলাম, আর ইএ বের করা আমাদের টার্গেট। দুইটা জিনিস আমাদের টার্গেট, এটা আর এটা বের করব। এর মধ্যে আইএ পাই গেছি অলরেডি। এখন যদি ইএ বের করে ফেলতে পারি, সেটাই আমার একটা অ্যান্সার, যে ক্যালকুলেট দ্য ভোল্টেজ। আর ইএ আর আইএ গুণ করে আমি পাবো কি? পিজি, যেটা আমার আরেকটা অ্যান্সার হবে। তাহলে এখন আমার যে কাজ হবে, যেহেতু আমি আইএ জানি, তাহলে এই ব্রাঞ্চের মধ্যে যে কারেন্টটা আমি জানি, তাহলে এখানে যদি আমি একটা কেভিএল ফেলাই এই লুপে, তাহলেই কিন্তু আমার আইএ বেরোয় আসবে, ইএ বেরোয় আসবে। কিন্তু কেভিএল ফেলার আগে আমার একটা কাজ আছে। কি কাজ? দেখেন, এখানে আমাদের ডাইভার্টার ফেলায় এখানে একটা কিন্তু প্যারালাল ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। তাহলে এই দুই প্যারালাল ব্রাঞ্চকে আগে প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিটে ফেলতে হবে। ফেলায় আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে আসবো, তারপরে আমি লুপটা চালাবো। তাহলে 0.03 আর 0.12 এরা কিসে আছে? ঠিক আছে, 0.036 কিন্তু 0.03 পর্যন্ত হচ্ছে বইয়ে মনে হয় বলতেছে। আচ্ছা, এই যে এখানে ঠিক করা আছে, তাহলে এই দুইটাকে আমার প্যারালাল করতে হবে। প্যারালাল করলে আসে 0.09।
আচ্ছা, তারপরে তাহলে আমাদের টোটাল আর্মেচার রেজিস্ট্যান্সটা কত হলো? এখানে আছে 0.03, এখানে আছে 0.011, আর এখানে আছে আমার দেখেন 0.0009। ঠিক আছে, তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স কত? টোটাল রেজিস্ট্যান্স আসলে হচ্ছে আমাদের এই যে 0.05 ওহম। তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে? টোটাল ভোল্টেজ ড্রপ হবে আমার টোটাল কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে টোটাল কারেন্ট হলো 508 আর রেজিস্ট্যান্স হচ্ছে কত? 0.05। তাহলে 25.4 ভোল্ট হচ্ছে টোটাল ভোল্টেজ ড্রপ রেজিস্ট্যান্সের জন্য, এতগুলো রেজিস্ট্যান্সের জন্য। এখন আমাকে বলেন, এখানে আমি দিচ্ছি 600 ভোল্ট, এর মধ্যে আমার 25 ভোল্ট ড্রপ হয়ে গেছে, এখানে 25.4 ভোল্ট ড্রপ হয়েছে এখানে, তাহলে এখানে ইএ কত থাকবে? সিম্পলি 600 থেকে এই 25.4 বাদ দিলে যেটা থাকবে সেটা। তাহলে ইএ সমান, সরি আমি উল্টা বলতেছি, আমার কারেন্ট তো যাচ্ছে এইদিকে, আমি মোটরের হিসাব বলছি। ঠিক আছে, আমি টার্মিনালে পাচ্ছি 600 ভোল্ট, আর এখান থেকে আমার এনার্জিটা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমার এনার্জি যাচ্ছে, এখানে কিছু ড্রপ হয়েছে, ড্রপ হয়ে টার্মিনালে পাচ্ছি 600 ভোল্ট। তাহলে টোটাল ভোল্ট কত হবে? 600 যোগ 25.4। যদি মোটর হতো তাহলে উল্টা হতো। হ্যাঁ, মোটরের ঘটনা কি ঘটবে আমরা পরে সামনে বলতেছি। জেনারেটর হইলে যেহেতু আমার জেনারেটরের পাওয়ার কোন দিক থেকে যায়? এদিক থেকে আউটপুটের দিকে, কারণ আমি আউটপুটে কি পাবো? পাওয়ার পাবো। তাইলে অবশ্যই ইএ কে কি হইতে হবে? 600 এর বেশি হইতে হবে, কারণ এই ইএ ভোল্টের কিছু ভোল্টেজ আমার এখানে ড্রপ হচ্ছে, ড্রপ হওয়ার পরে বাকি 600 ভোল্ট আমি বাইরে পাচ্ছি। তাহলে ইএ সমান কি হবে? যেটুকু আমি পাইছি আর যেটুকু লস গেছে, তাহলে 600, আর এখানে লস গেছে দেখেন এই যে এখানে দেওয়া আছে 25.4, তাহলে যোগ করে দিলে আমরা পাচ্ছি 625.4। এটা কি? এটা হলো আমার সেই ইএ। ইএ, তাইলে আমাদের ইএ পাই গেছি আমরা, এটা আমাদের একটা অ্যান্সার। সেটা কত? 625.4 ভোল্ট। এখন আমাদের আরেকটা প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য পাওয়ার জেনারেটেড বাই দ্য আর্মেচার। তাহলে পাওয়ার জেনারেটেড বাই দ্য আর্মেচার কি হবে? আর্মেচার ভোল্টেজ ইনটু আর্মেচার কারেন্ট। আর্মেচার ভোল্টেজ হলো আমার ইএ, যেটা কেবল বার করলাম, আর আর্মেচার কারেন্ট আমি আগেই বার করছি, কই? এই যে এটা 508 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা তাইলে এই 625.4 গুণ 508 একে যদি আমি গুণ করে দিই, তাহলেই আমার পাওয়ার জেনারেটেড আসবে কত? 317.7 কিলোওয়াট। তাহলে দেখেন আমার পাওয়ার জেনারেট হচ্ছিল কত? 317.7 কিলোওয়াট, কিন্তু আমি আউটপুটে পাচ্ছিলাম কিন্তু 300 কিলোওয়াট। তাহলে এই যে বাকিগুলা কই গেল? বাকিগুলা লস হয়ে গেছে। কিভাবে লস হয়েছে? এই যে এখানে লস হয়, এখানে লস হয়, এখানে লস হয়, এখানে লস হয়। এই হলো ঘটনা। তা আমরা পরে একটা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম দেখবো, আগে মোটর করে নিব, তারপরে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম দেখবো। আচ্ছা, এই অঙ্কটা গেল, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখেন আপনারা। এরপরে আসি আমরা পরের অঙ্কে। আচ্ছা আচ্ছা, তো এই অঙ্কে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে এ 48 কিলোওয়াট, তার মানে এখানে যেগুলো দেওয়া থাকবে দেখেন, জেনারেটরের নামে যদি কোনো কিলোওয়াট তারপরে ভোল্টেজ দেওয়া থাকে, সবসময় মাথায় রাখবেন যে এগুলো হচ্ছে আমাদের আউটপুট নির্দেশ করছে। ঠিক আছে, কারণ জেনারেটর ইলেকট্রিক্যাল কি দেয়? আউটপুট দেয়। ইলেকট্রিক্যাল, যেহেতু ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি এখানে দেওয়া আছে, তার মানে এটা আমার আউটপুট কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে 48 কিলোওয়াট 240 ভোল্ট শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, এই যে বলছে হ্যাজ দ্য ফলোইং প্যারামিটার। আর এ তার মানে কি আমার বলেন তো? এটা হচ্ছে আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স। আর এসি 0.015 ওহম, আর আর এফ মানে হলো আমাদের শান্ট রেজিস্ট্যান্স। এর বলছে টেক 2 ভোল্ট অ্যাজ টোটাল ব্রাশ কন্ট্যাক্ট। ওই যে বলছিলাম যে আমাদের আর্মেচারের উইন্ডিং এর মধ্যে, ঠিক আছে, কমিউটেটরে দুইটা কমিউটেটর ব্রাশ থাকে, তো সেই ব্রাশে প্রত্যেকটা দুইটা ব্রাশ থাকে, বলছে 2 ভোল্ট ধরে নিতে। তার মানে আমার 1 ভোল্ট করে প্রত্যেক ব্রাশে ড্রপ হচ্ছে, তাহলে 2 ভোল্ট হচ্ছে আমাদের কমিউটেটর ব্রাশ। আচ্ছা, এখন বলতেছে কি? ক্যালকুলেট দ্য ইনডিউসড ভোল্টেজ এট ফুল লোড। ইনডিউসড ভোল্টেজ মানে কি? ইনডিউসড ভোল্টেজ মানে হচ্ছে আমাদের ইএ। ওই যে আগের বার যেরকম বের করলাম, ইএ বের করলাম, তাহলে ইএটা আগে বের করি, তারপরে আমরা 2 নম্বরে আসতেছি। তাহলে আমার এই যে শর্ট শান্ট দেখার সাথে সাথে আমাদের কি শর্ট শান্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে হবে। তো শর্ট শান্ট আর লং শান্টের মধ্যে পার্থক্য কি জানেন? ক্লাসে বলছিলাম যে শর্ট শান্টে আমার যে আর এসি যে ব্রাঞ্চটা আছে সেটা যাবে বাইরে, প্যারালাল ব্রাঞ্চে থাকবে না। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের আর্মেচার সার্কিট, এই সার্কিটের বাইরে এই প্যারালাল মানে এই ব্রাঞ্চে আসে হচ্ছে আমার আর এসি। কিন্তু যদি এটা লং শান্ট হইতো তাহলে এই জিনিসটা চলে আসতো এই জায়গা। ঠিক আছে, প্যারালাল ব্রাঞ্চের মধ্যেই বা আমার আর্মেচার ব্রাঞ্চের মধ্যেই আর এসিটা চলে আসতো। এই হলো শর্ট শান্ট আর লং শান্টের পার্থক্য। তাহলে এই জায়গায় যদি আমি শর্ট না বলে লং বলে দিতাম, তাহলে কিন্তু এই আর এসি চলে আসতো কোথায়? যেহেতু শর্ট বলা আছে তাহলে আর এসি ওখানেই আছে। তাহলে এখন আমার কাজ হচ্ছে কি? এই অঙ্কে দেখছিলাম বলছিলাম কি প্রথমেই আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এই আইএসএইচ টা বের করে নেওয়া বা আই শান্ট বের করে নেওয়া। দেখেন তাহলে এখানে আমার টার্মিনাল ভোল্টেজ কত? টার্মিনাল ভোল্টেজটা আমি এখানে জানি না, কারণ কি? কারণ টার্মিনাল ভোল্টেজ হচ্ছে এই পাশে আছে। এই পাশে কত আছে? আমার প্রশ্নে বললে দেওয়া আছে, দেখেন 240 ভোল্ট। 240, তাই তো? কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো আগের বার যেমন এইখানে যে ভোল্টেজটা আবার আসতেছিল, এই ভোল্টেজটাকে আমি আরএসএইচ এর দুই মাথায় বসাই দিতেছিলাম। কারণ কি? দেখেন আগের অঙ্কে কি হচ্ছিল, এই মাথা আর এই মাথা কিন্তু একই হয়ে গেছিল। এই জন্য এই যে 600 ভোল্টেজ যে টার্মিনাল ভোল্টেজ, এই ভোল্টেজটাই আমার
এই শান্ট ফিল্ডের অ্যাক্রসে চলে আসতেছিল, কিন্তু এখানে যেহেতু শর্ট শান্ট এবং শর্ট শান্টে আমরা জানি আর এসিটা কোথায় থাকে, এই যে লোডের সাথে সিরিজে থাকে, তাহলে লোড যদি 240 ভোল্ট পাই, অবশ্যই কিছু ভোল্টেজ এখানে কি হবে, আর এসির অ্যাক্রসে ড্রপ হবে, তারপরে আমার আর এস এসি এর অ্যাক্রসে আসবে। তাহলে আমি এখানে বলতে পারবো না যে 240 ভোল্টই আমার শান্টের অ্যাক্রসে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, প্রথম কাজ হবে আমাদের এই আইএলটা বের করে নেওয়া। যদি আমি আইএল বের করে নিতে পারি, তাহলে আইএল এর জন্য কি পরিমাণ এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা তো জেনে যাবো। তাহলে সেখান থেকে এটা বাদ দিলে আমরা এর অ্যাক্রসে বলতে পারবো। তাহলে আইএল কিভাবে বের করবো দেখেন, আইএল বের করার জন্য আমার এখানে আরেকটা প্যারামিটার দেওয়া আছে, সেটা হচ্ছে আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার কত, 48 কিলোওয়াট, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে পি সমান ভিআই ফর্মুলা, পি সমান ভিআই, যেখানে আমার ভি দেওয়া আছে 240 ভোল্ট আর পি দেওয়া আছে 48,000 ওয়াট বা 48 কিলোওয়াট। তাহলে এখান থেকে যদি আমি আই বের করি, তাহলে কি হবে, এই যে 48,000 ডিভাইডেড বাই 240, তাহলে আসলো কত, 200 অ্যাম্পিয়ার। তাহলে এই যে আইএল, এটা হলো আমার 200 অ্যাম্পিয়ার। এখন আমার টার্গেট কি, এখন আমার টার্গেট হচ্ছে এই যে এই ভোল্টেজটা বের করা, এই মাথার এই ভোল্টেজ, এই যে দেখেন এই ভোল্টেজ, এই যে এখানে এটা ভোল্টেজের নাম দিলাম আমি ভিএফ। এই ভোল্টেজটা যদি বের করতে পারি, তাইলেই তো আমি এই মাথার কি করবো, কারেন্ট বের করতে পারবো। তাহলে এই ভোল্টেজটা কি হবে দেখেন, এই পাশে আছে 240, এর সাথে এই যে ভোল্টেজ এখানে যেটা ড্রপ হবে সেটা যোগ করে দিব, তাইলেই আমি পাবো। তাহলে ফিল্ড ভোল্টেজ ভিএফ সমান কি হবে, ভিটি মানে টার্মিনাল ভোল্টেজ, এটা কত 240 যোগ আইএল আর আরএসি এর গুণফল। কারণ এই যে আইএল কোন দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার আরএসি আছে, তাহলে আইএল এর জন্য আরএসি এর মধ্যে একটা ড্রপ হবে, সেই ড্রপটা যদি আমি 240 এর সাথে যোগ করে দিই, তাহলে আমি কি পাবো, ভিএফ পাবো। 240 প্লাস আইএল এর ভ্যালু আমরা বের করছি 200, আর আরএসি কত আছে 0.015, যদি যোগ করে দিই তাহলে আমার অ্যান্সার আসে কত, 243 ভোল্ট। এখন আমি দেখেন এই যে এই মাথার ভোল্টেজটা আমি পাই গেছি, এই মাথার ভোল্টেজ যদি আমি এখন পাই যাই, তাহলে আইএফ সমান কি হবে, এই যে ভিএফ বাই আরএফ, এই যে ভিএফ, এই ভিএফ ডিভাইডেড বাই আরএফ, আরএফ বা আরএসএস। আরএফ কত দেওয়া আছে দেখেন, আরএফ দেওয়া আছে 120 ওহম। তাহলে আমরা এই যে 243 কে 120 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পাই গেলাম এটা হচ্ছে আমাদের আইএফ। এখন তো আমাদের হিসাব সহজ, তাহলে এই বরাবর যাচ্ছে আমার আইএফ, সেটা কত, সেটা হচ্ছে আমাদের 2.025 অ্যাম্পিয়ার। এই বরাবর যাচ্ছে আমার আইএল, সেটা আমরা বের করছি কত, 200 অ্যাম্পিয়ার। তাহলে এই যে আর্মেচার কারেন্ট কি হবে, এইটা আর এটার যোগফল হবে, তাই তো? তাহলে এটা হলো একটা, আর এটার ভ্যালু হলো আমার 200, এটা 200, আর আইএফ তো কেবল বের করলাম, তাহলে এই দুটো যোগ করে দিলে আমার আর্মেচার কারেন্ট পাই যাবো, সেটা কত, 202.025। আচ্ছা, এখন আমার কাজ শেষ, এই আগের মতোই। এই প্রত্যেকটা সার্কিটের মানে আপনার ডিসি জেনারেটর বা ডিসি মোটর, ঠিক আছে, সবার একই রকম প্রসিডিউর। প্রথম কাজ হবে এই যে এখান থেকে আইএফ বের করে নেওয়া, আইএল বের করে নেওয়া, আইএফ আর আইএল পাই গেলে আমি আর্মেচার কারেন্ট বের করবো, আর্মেচার কারেন্ট বের করার পরে আমি এখানে একটা লুপ চালাই, কেভিএল চালাই, আমি কি বের করবো, ইজি বের করবো। তাহলে আমি যদি এখানে একটা কেভিএল চালাই, তাহলে আমাদের ইজি সমান বা ইএ সমান আসা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? কি কি দেখেন, এই যে টার্মিনাল ভোল্টেজটা যোগ হবে, তারপরে এখানে একটা ড্রপ আসতেছে, আর এসি ইন্টু আইএল, সেটা যোগ হবে, এই যে আর এসি ইন্টু আইএল যোগ হলো। তারপরে এখানে আমার কি আর এ আছে, রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স, তার সাথে আই এর কারেন্ট যাচ্ছে, সেটা একটা ড্রপ হবে, আর এই যে ব্রাশ ড্রপ, যেটা আমাকে বলেছে কত, 2 ভোল্ট। তাহলে এটার সাথে যদি আমরা সব ড্রপ গুলাকে যোগ করি, তাহলে আমি এখানেকার সেই ইএ বা ইজি যেটা বলেন, এটা আমরা পাবো। এই হলো ঘটনা। তাহলে সবগুলা যোগ করে দিলাম, 200 টার্মিনাল ভোল্টেজ, আর এটা মিলে হলো আমার 243, এই যে ভিএফ আর এটুক মিলে 243, এই যে বের করছি এখানে। অথবা আপনি চাইলে আবার আলাদাভাবে করতে পারেন, 240 প্লাস আই এল ইন্টু আর এসি করলে আমার এই যে 243 আসবে। তার সাথে কি যোগ হয়েছে, আইএ আর এ, আইএ কত, আইএ পাইছে যে এই যে 202.025, আর আরএ কত, আরএ দেওয়া আছে আমার এই যে 0.03, ঠিক আছে? এই যে গুণ করে এইটুকু আসছে, তার সাথে ভোল্টেজ ড্রপ দেওয়া আছে 2 ভোল্ট, যোগ করে দিচ্ছি। তাহলে আমার টোটাল ইএ যেটা আসে সেটা হচ্ছে এটা 251.0607। তাহলে এটা আমার একটা অ্যান্সার, কারণ প্রথম কোশ্চেনে কি বলছে, ইএ বের করতে বলছে। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা একটু আপনাদের একটা নতুন কনসেপ্টের প্রশ্ন, যে না নতুন কনসেপ্ট না, যেহেতু ট্রান্সফরমার পড়ে আসছেন তাইলে আসলে এটা জানা যাচ্ছে। যে কি বলতেছে, ক্যালকুলেট দ্য ভোল্টেজ রেগুলেশন এট ফুল লোড। আচ্ছা, ভোল্টেজ রেগুলেশন, ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন কি জিনিস এটা আগে আমাকে বুঝতে হবে। ভোল্টেজ রেগুলেশনকে আমরা বলি ভিআর। এটা মানে হলো ভোল্টেজ এট নো লোড, ঠিক আছে, ভোল্টেজ এট নো লোড মাইনাস ভোল্টেজ অফ ফুল লোড। মাউস দিয়ে লিখতেছি তো লেখা খারাপ হচ্ছে, ডিভাইডেড বাই ভোল্টেজ অফ ফুল লোড, হ্যাঁ, ইন্টু 100%। এখন কথা হচ্ছে ভোল্টেজ অফ ফুল লোড যেটা, সেটা তো আমাকে দেওয়াই আছে, কত বলুন তো,
240 ভোল্ট, এই যে টার্মিনাল ভোল্টেজ যেটা পাবো, তাহলে ভোল্টেজ অফ ফুল লোড 240 ভোল্ট। কিন্তু এখানে তাহলে আমার ভোল্টেজ অফ নো লোড যেটা বলতেছে, এই জিনিসটার ভ্যালু কি, এটা আমাকে বের করতে হবে। এখন দেখেন ভোল্টেজ অফ নো লোড মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট যাবে না। তার মানে এই যে এখানে এটা জিনিসটা ওপেন সার্কিট হয়ে আছে, এই জিনিসটা ওপেন, এই জিনিসটা ওপেন হয়ে আছে, কোনো লোড নাই। যদি এই জিনিসটা ওপেন হয়ে যায় তাহলে এই ব্রাঞ্চ দিয়ে কি কোনো কারেন্ট যাবে? কারেন্ট কিন্তু যাবে না। যদি কারেন্ট না যায় তাহলে এখানে কোনো ড্রপ হবে না, এখানে যদি কোনো ড্রপ না হয় এই আর্মেচার সার্কিটে কোনো ড্রপ হবে না। তাহলে আমি এখানে যে ভোল্টেজটা পাচ্ছিলাম ইজি, সেই ভোল্টেজটাই কি টার্মিনালে চলে আসবে। তার মানে ভি নো লোড আসলে কিছুই না, ভি নো লোড হলো আমাদের ইএ বা ইজি, যেটা আমরা বের করছি, এই যে কেভিএল ফেলায় বের করলাম, এটা হলো আমাদের ইএ। তাহলে কি হবে বলেন তো, ইএ মাইনাস ভিটি, কারণ টার্মিনাল ভোল্টেজই তো আমার ফুল লোড ভোল্টেজ, ডিভাইডেড বাই হবে ভিটি। এই হলো আমাদের ডিভাইড বাই ভিটি, এটাই হলো আমাদের কি ফর্মুলা। তাহলে এই যে দেখেন এখানে ফর্মুলা লেখা আছে যে ভোল্টেজ রেগুলেশন সমান ইএ মাইনাস ভিটি বাই ভিটি। যেখানে ইএ কি, ইএ হলো আমরা কেবল বের করে আনলাম এই যে আর্মেচারে যে পরিমাণ ভোল্টেজটা তৈরি হচ্ছে, আর ভিটি হলো আমরা যে টার্মিনালে যে পরিমাণ ভোল্টেজটা পাচ্ছি। আমি যদি কোনো ডিসি জেনারেটরের টার্মিনালে যে একটা ভোল্টমিটার ধরি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হলো ভিটি। তাহলে ইএ দেওয়া আছে 200, মানে পাইছি আর কি 251.0607, আর ভিটি দেখেন আমার প্রশ্নে বলে দিছে 240 ভোল্ট। তাহলে এখানে আসলো এই যে ইএ মাইনাস ভিটি বাই ভিটি করলে আসে আমাদের 4.61%। তো এই ভোল্টেজ রেগুলেশন যেটা, এটা যত কম হবে সার্কিটের জন্য তত ভালো, ঠিক আছে। তো আমাদের টার্গেট থাকে ভোল্টেজ রেগুলেশনটা কমাই রাখা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিসি জেনারেটরের অঙ্ক। আগের দিন একটা করছিলাম, এখানে দুইটা করছি, আর দুই একটা করবো আমরা পরে। তার আগে মোটরটা একটু করে আসতে হবে, না হলে আমরা বুঝবো না আর কি, কারণ ওখানে মোটর আর জেনারেটর দুইটা একসাথে দিলাম। ঠিক আছে, আমরা একটু ডিসি মোটরটাই শুরু করবো আজকে। বাকিটুক আজকে কিছু দূর যাবো, বাকিটুকু আমরা লাস্ট ক্লাসে শেষ করবো। আচ্ছা, তো ডিসি মোটর, ঠিক আছে। তো ডিসি মোটর পড়ানোর আগে একটু আমার গুরুকে সালাম জানানো উচিত। আমার নিজের শিক্ষক হচ্ছে সুজিত হাসান স্যার, ওনার কাছ থেকে কোর্সটা করছিলাম। তো এই আর কি, তাকে একটু সম্মান জানাই আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথম কথা ডিসি মোটরে ঢোকার আগে, যে ডিসি মোটর ইজ মেশিন দ্য সেম মেশিন অ্যাজ ডিসি জেনারেটর, ঠিক আছে। তাহলে আপনারা এই যে ল্যাবে যেটা 45E, আপনারা তো ল্যাব করেন নাই গতদিন, অনেক গ্রুপ করছে। তো যেসব আপনাদের লাস্ট ল্যাব যেটা হবে, ঠিক আছে, 45E এর জন্য বলতেছি, যে ডি আমি নেই না ল্যাব। তো লাস্ট ল্যাব হচ্ছে আমাদের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি মোটর, ঠিক আছে। তো ডিসি মোটর কিভাবে আমরা মানে লোড বাড়াইলে ডিসি মোটরের স্পিড কমে যায়, এটা আমরা ল্যাবে দেখবো আর কি। তো ঘটনা হচ্ছে আপনারা ল্যাবে যখন করতে যাবেন দেখবেন যে ল্যাবের মডিউলটা আছে, ঠিক আছে, ডিসি জেনারেটর বলে যে এক্সপেরিমেন্ট গুলো আগে করছেন, ওই মডিউলে উপরে লেখা আছে ডিসি জেনারেটর স্ল্যাশ বা অবলিক দিয়ে ডিসি মোটর, ঠিক আছে। তার মানে কি ওই একটা মেশিনকেই আমরা আমাদের ইচ্ছা মতো একসময় জেনারেটর হিসেবে রান করাইতেছি, একসময় মোটর হিসেবে রান করাইতেছি। তার মানে কি ডিসি মোটর ইজ দ্য সেম মেশিন অ্যাজ ডিসি জেনারেটর, ঠিক আছে। ডিসি মোটর আর ডিসি জেনারেটর হুবহু সেম মেশিন, খালি কি পাওয়ার ফ্লো ডিরেকশনটা রিভার্স। যে ডিসি জেনারেটরে কি হয়, পাওয়ারটা আমার ভিতর থেকে বাইরে যায়, এই জন্য আমরা আউটপুটে একটা পাওয়ার পাই। আর ডিসি মোটরে কি হবে, পাওয়ারটা বাইরে থেকে ভিতরের দিকে আসবে, কারণ মোটরে আমরা পাওয়ার দেই, ঠিক আছে। তাহলে আমি যদি পাওয়ার দেই তাহলে জিনিসটা হবে মোটর হিসেবে কাজ করবে, যদি আমি ইলেকট্রিক্যাল পাওয়ার দেই। আর যদি আমি ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট থেকে নেই তাহলে সেটা হয়ে যাবে ডিসি। এই হলো ঘটনা। তার মানে এটা আমি ইচ্ছা করেই কিন্তু পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা এখানে দেখাই নাই আপনাদের, কারণ হচ্ছে মোটর করার পরে একটা দেখালেই আরেকটা অটোমেটিক চলে আসবে। তাহলে এই জন্য আমরা আগে মোটরে যাই। তো এই হলো আমাদের মোটর। তো দেখতে জিনিসটা ওই মানে বললাম তো মোটর আর জেনারেটর হুবহু সেম জিনিস। তো জেনারেটরে কি দেখছিলাম আমরা, একটা নট পোল একটা সাউথ পোল থাকে, মাঝখানে কি একটা কুণ্ডলী থাকে, এবং এই কুণ্ডলীটাকে আমরা জেনারেটরের সময় কি করি, ঘুরাই। আর এখানে কি করব, এখানে আমরা কুণ্ডলীটাকে বাইরে দিয়ে একটা কারেন্ট প্রবাহ করার জন্য একটা সার্কিট বানাই রাখবো, ঠিক আছে। এই সার্কিট বানাই রাখলাম। যখন আমি সার্কিটটা বানাই রাখবো তার মানে কি, এই যে কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কুণ্ডলীর মধ্যে দিয়ে যখনই কারেন্ট প্রবাহিত হবে এখানে আমার অলরেডি আলাদা একটা ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড আছে, ফ্লাক্স আছে, ঠিক আছে। তাহলে ফ্লাক্সের মধ্যে দিয়ে যখনই আমার কারেন্ট যাবে তখনই এই তারটা একটা উপরের দিকে বল অনুভব করবে। যে বলটার জন্য সে কি হবে, এই তারটা উপরের দিকে বল অনুভব করবে, আর এই যে সিডি তারটা নিচের দিকে বল অনুভব করবে। যখনই এরা নিচের দিকে, একজন উপরের দিকে আর একজন নিচের দিকে বল অনুভব করবে, এ তখন কি করবে, এই বরাবর ঘোরা শুরু করবে। এই হলো আমাদের মোটরের অপারেশন। তো অপারেশনে অনেক ডিটেলসে জিনিসপত্র আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটু বুঝে রাখেন যে আমার একটা ম্যাগনেটিক ফ্লাক্স থাকা লাগবে, যেটা আমরা এখানে নর্থ পোল সাউথ পোল দিয়ে দেখাচ্ছি। বাট জানেনই তো যে আসল মেশিনে আমরা কি করি, ওই ম্যাগনেটিক ফ্লাক্সটা
আসল মেশিনে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স হিসেবে ইউজ করি, ঠিক আছে? তো আর একটা ইলেকট্রিক্যাল সার্কিট থাকবে যার কাজই হবে, তার শুধুমাত্র একটাই ডেডিকেটেড কাজ, যে ফ্লাক্স তৈরি করে দেওয়া। আর এই যে মাঝখানে যে কয়েলটা আমরা দেখতে পাচ্ছি এটাকেই আমরা বলি কি আর্মেচার কয়েল, ঠিক আছে? এবং এখানে একটু ভালো করে বোঝার বিষয় আছে। এবং আর্মেচার কয়েলের দেখেন এই যে এখানে একটা অর্ধ বৃত্তাকার দুইটা বস্তু আছে, ঠিক আছে, কয়েলের সাথে লাগানো, এখানে একটা, এখানে একটা, এই জিনিসটাকে আমরা বলি কমুটেটর। এই কমুটেটরের কাজ কি? এই কমুটেটরের কাজ নরমালি আপনারা জানেন যে এই যে মেকানিজম, যে দুইটা চুম্বক আছে, মাঝখানে হচ্ছে আমার কি আছে, কুণ্ডলী আছে, সেই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহিত করলে আমার মোটরটা ঘুরে, এই বা হচ্ছে জেনারেটর থেকে আমরা কারেন্ট পাই। এই মেকানিজম কিন্তু আমাদের সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রেও খাটে। তাহলে ওইখানে আমি এসি পাচ্ছি, এখানে ডিসি পাচ্ছি, ঘটনা কি? ঘটনা এই যে এই জায়গায় এই সূক্ষ্ম একটা ঘটনা দিয়ে আমরা এখানে ডিসি মেশিন পাচ্ছি। এই ঘটনাটা কি হয়? এই যে আমার যে কি আছে, এটাকে বলা হয় হচ্ছে কমিউটেটর সেগমেন্ট। এই যে কমিউটেটর যে সেগমেন্টটা আছে এটার জন্যই আমার যে আউটপুট কারেন্ট বা ভোল্টেজ জেনারেটরের বেলায় এরকম কি হওয়ার কথা ছিল, এসি হওয়ার কথা ছিল, বাট এদের জন্যই এটা এসি না হয়ে এই যে এরকম এরকম। এই হলো আমাদের মোটামুটি স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারাল কম্পোনেন্ট দেখেন এখানে লেখা আছে যে এই রেক্টেঙ্গুলার লুপ। রেক্টেঙ্গুলার লুপ মানে কি বলেন তো? এই যে আমাদের হচ্ছে ইয়াটা, আর্মেচার কয়েলটা, তারপরে স্লিপ রিং, ঠিক আছে? এই যে স্লিপ রিং, এই কম্পিটিশনের যে ইয়াটাকে, এটাকে আমরা বলতেছি স্লিপ কম্পিটিশন সেগমেন্ট। তারপরে ব্রাশ, এর সাথে লাগানো থাকে একটা ব্রাশ, দুইটা করে, দুই পাশে দুইটা ব্রাশ। ডিসি সাপ্লাই, এই যে এখানে একটা ডিসি সাপ্লাই আছে। আর ম্যাগনেটিক ফিল্ড, এই যে ম্যাগনেটিক ফিল্ড আমরা এখানে ক্রিয়েট করছি। কিভাবে ক্রিয়েট করছি? এখানে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে বা নরমালি আমরা ইলেকট্রোম্যাগনেট দিয়ে ইউজ করি। সেই হলো আমাদের মোটামুটি স্ট্রাকচার। এখানে আমাদের একটা টর্ক স্পিডের মানে টর্কের ইকুয়েশন ডেরিভেশনের একটা ডেরিভেশন আছে। তো জিনিসটা আমাদের লাগবে না আরকি। জাস্ট ফর্মুলাটা যদি একটু মনে রাখতে পারেন তাইলেই হবে। আর যার একটু পড়ার ইচ্ছা আছে সে এই যে স্লাইডটা দেখে নিন, তাহলেই বুঝবেন যে কিভাবে আসছে। তো আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, অঙ্ক করার জন্য লাগবে সেটা হচ্ছে এই যে এটা। দেখেন টাউ ইনডিউসড এর ফর্মুলা কি? 2 পাই বাই phi ইনটু I, ঠিক আছে? যেখানে তার মানে আমি কি বলি? টর্ক। ঠিক আছে? আমি মোটরে কি পাবো? মোটরে তো মোটর থেকে আমি একটা স্পিড পাবো আর একটা টর্ক পাবো। তাহলে আমার কিন্তু এখানে টর্কের, মোটরের অঙ্ক করার ক্ষেত্রে আমার টর্কের ফর্মুলাটা জানা লাগা লাগে। ঠিক আছে? কে ফাই ইনটু আই। এবং এই আইটা কি জানেন? এই আই হচ্ছে আর্মেচার কারেন্টের আই। তার মানে আই এ, আমরা সার্কিটে যেটা দেখছি। আরেকটা জিনিস বলি, যেহেতু আমার ডিসি জেনারেটর আর ডিসি মোটর একই মেশিন, ঠিক আছে? একটু আগেই বললাম যে ডিসি জেনারেটর ডিসি মোটর একই মেশিন। এজন্য ডিসি জেনারেটর এবং ডিসি মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু হুবহু সেম। শুধুমাত্র একটা জায়গায় আলাদা। কোন জায়গায় আলাদা বলতে পারো? এক জায়গায় আলাদা, সেটা হচ্ছে আমাদের জেনারেটরের ক্ষেত্রে আপনারা মনে করে দেখেন, এখানে আসি। জেনারেটরের ক্ষেত্রে আমাদের কারেন্ট যাচ্ছিল ভিতরের বাইরের দিকে। এই যে কারেন্ট যাচ্ছিল বাইরের দিকে। এইজন্য আমি এখান থেকে কি পাওয়ারটা পাচ্ছিলাম। বাট আমার ইয়ার ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে কারেন্ট যাবে এখন ভিতরের দিকে। কারণ আমি এই জায়গায় পাওয়ার ইনপুট দিব। ইনপুট দিলে আমার কারেন্টের ডিরেকশনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু বাদবাকি সবকিছু কিন্তু হুবহু সেম। এইজন্য আমরা যদি জেনারেটরটা ভালো করে বুঝি, মোটর বুঝতে আমাদের কোনো প্যারাই লাগবে না। আচ্ছা, তাহলে আমরা টর্কের ইকুয়েশনটা পাইলাম, টাও সমান কে ফাই ইনটু আই এ। এরপরে আমরা আগাই। এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ডিসি মোটর বলছিলাম যে হুবহু সেম, জাস্ট একটা দিক আলাদা। কোথায়? এই যে দেখেন কারেন্টের ডিরেকশনটা উপরে উল্টা দিকে। যদি এটা জেনারেটর হইতো তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হইতো? কারেন্টের ডিরেকশন হইতো এই দিকে, ঠিক আছে? আরেকটা জিনিস, এই যে ভি ব্রাশটা তখন হয়ে যাইতো এই দিকে। তো ওই ব্রাশ ড্রপ নরমালি আমরা দেখাই না, তো এটা নিয়ে অত ইয়া থাকা লাগবে না। তাহলে আপনাদের বলেন, এইটা হচ্ছে আমাদের সেই আর্মেচার সার্কিট। আমি আরেকবার বলি, জেনারেটরে একবার বলছি তারপরে বলি। আর্মেচার সার্কিট তার মানে কোনটা? এই যে কয়েলটা, সেটা হচ্ছে আমাদের ওই সার্কিটটা, ডান পাশের সার্কিট, ঠিক আছে? আর এই যে এই সার্কিটটার নাম কি বলেন তো? এই সার্কিটটার নাম হচ্ছে ফিল্ড সার্কিট, ঠিক আছে? ফিল্ড সার্কিট এর কাজ কি? এর কাজ ওই যে আমাদের ফ্লাক্স তৈরি করে দেওয়া। সেই ফ্লাক্সের মধ্যে আমরা কি পাবো? এই আর্মেচার রাখবো এবং এই পাশ থেকে আমি কি দিব? ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট দিব। যেহেতু ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট দেওয়ার ফলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে এবং এখানে আমার একটা ফ্লাক্স আছে। এইজন্য আমার এই যে আর্মেচারটা ঘোরা শুরু করবে। এই হলো মোটর অ্যাকশন। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা ইকুয়েশন একটু মনে রাখতে হবে। এক নাম্বার ইকুয়েশন হচ্ছে যে ইএ, যেটা আমরা একটু আগে অঙ্কও করে আসছি এটা দিয়ে। ইএ সমান কে ফাই ওমেগা এম। ইএ কোনটা? এটা। আর টর্ক টাও সমান কে ফাই আই এ। এই যে একটু আগে দেখলাম যেটা, টাও সমান কে ফাই আই এ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা তো জেনারেটরের সময় বুঝছি যে ইএ বলে একটা ইনডিউসড ভোল্টেজ হচ্ছিল, যেখানে আমরা জেনারেটরের সময় কি এই ইএ থেকে এখানে কিছু একটা ড্রপ হয়ে ভিটি পাচ্ছিলাম, ঠিক আছে? তার মানে কি আমরা জেনারেটরের সময় বুঝতে পারতেছি ইএ হলো আমাদের সেই ইনডিউসড ইএমএফটা। কিন্তু যেহেতু মোটরের সময়ও আমি দেখেন এখানে একটা, এটা কিন্তু মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ডিসি মোটর। মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটেও আমি একটা এখানে কি দিচ্ছি? ইএ দিচ্ছি। তাহলে এই ইএটা, ইএর সিগনিফিকেন্টটা কি? কারণ ভোল্টেজ তো এখানে শুধু একটাই হওয়া উচিত, যেটা আমি ভিতর থেকে যে টার্মিনাল ভোল্টেজ যেটা আমি দিচ্ছি।
ঠিক আছে, এই পাশ থেকে দিচ্ছি টার্মিনাল ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ বলে, তাহলে ভালো বোঝা যাবে। ঠিক আছে, যেটা আমি এখানে দিচ্ছি এই একটা ভোল্টেজ তো থাকার কথা ছিল, তাহলে ইয়ে কোথা থেকে আসছে? আচ্ছা, ইয়ে আসতেছে লেন্জের একটা ফর্মুলা আছে আমাদের, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইএমএফ তৈরি হয় যার জন্য সে তাকেই বাধা দেয়, তার মানে সে তার সৃষ্টির কারণকেই কি করে বাধা দেয়, এরকম একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা যদি না বুঝেন তাও আমি একটু বলি। জিনিসটা হচ্ছে এরকম, ধরেন একটা বস্তু আছে, ঠিক আছে, এরকম বস্তু আছে, বস্তুটা একটা এরকম তলের উপরে স্থির ভাবে আছে। এখন আপনি কি করতেছেন, একে এফ বল প্রয়োগ করে তুলতে যাচ্ছেন, ঠিক আছে, এফ প্রয়োগ করে বলটা তুলতে যাচ্ছেন বা উপরের দিকে তুলতে যাচ্ছেন, ধরেন ধরেন আপনি জিনিসটাকে তুলতে যাচ্ছেন উপরের দিকে এফ বল প্রয়োগ করে। আপনি যদি উপরের দিকে এফ বল প্রয়োগ করে তুলতে চান, তাহলে ও আপনাকে কি নিচের দিকে একটা বল দিবে না, বিপরীত দিকে। ও ধরেন এফ বল দিল, তাহলে কি আপনি ওকে তুলতে পারবেন? তুলতে পারবেন না। যখন আপনার এই এফ বল ওর ওজন বা এফ এর চেয়ে বেশি হবে, তখনই গা আপনি উপরের দিকে তুলতে পারবেন। সিমিলারলি একে আপনি একটা মোটর চুপচাপ বসে আছে, ওকে আপনি ভোল্টেজ দিলে ঘোরা শুরু করলো, জিনিসটা এমন না। ও যেহেতু চুপচাপ বসে আছে, ও চুপচাপ বসেই থাকতে চাবে। এই জন্য যখনই আপনি ওকে একটা ভোল্টেজ দিবেন বাইরে, তখন ও একটা ভিতরের দিকে বিপরীত দিকে ভোল্টেজ দিবে। দেখেন, এই ভোল্টেজের ডিরেকশন হলো এই দিকে, যেটা আপনি বাইরে থেকে দিচ্ছেন, আর ওর যে ইয়ে এটা হচ্ছে বাইরের দিকে। তার মানে আপনি যে ভোল্টেজ দিচ্ছেন, ও আপনার ভোল্টেজকে বাধা দেওয়ার ট্রাই করছে, কিন্তু আপনার তো শক্তি বেশি। তো পরে যখন বেশি ভোল্টেজ দিয়ে শক্তি দিয়ে ওকে ভোল্টেজটা দিবেন, তখন এর চেয়ে বেশি ভোল্টেজ হয়ে গেলে তখন সে ঘোরা শুরু করবে। তো এই যেটা আমাকে বিপরীত দিকে বা আমাকে ভোল্টেজ দেওয়ার জন্য অপোজ করতেছে, আমাকে ফোর্স দেওয়ার জন্য অপোজ করতেছে, এই অপোজিং ফোর্সটাকে আমরা বলতেছি ব্যাক ইএমএফ, ঠিক আছে, বা ইন্টারনাল ভোল্টেজ। এই যে জেনারেটরের বেলায় আমরা এর নাম দিই ইন্টারনাল ভোল্টেজ, আর মোটরের সময় এর নাম দিই আমরা ব্যাক ইএমএফ। ঠিক আছে, এই হলো আমাদের কোনটা ইএ। আচ্ছা, গেল। ব্যাক ইএমএফ কি, এই যে এখানে খুব সুন্দর করে ইয়া ভাষায় বলা আছে, এটা একটু ভালো করে পড়েন। আমি তো বাংলা ভাষায় বুঝলাম। এবারে এই যে টাইপস অফ ডিসি জেনারেটর, ডিসি মোটর, তো যে টাইপস অফ ডিসি জেনারেটর ছিল, সেম টাইপ অফ কি হবে, ডিসি মোটর হবে। এগুলা নিয়ে আসলে বলার কিছু নাই। তাহলে প্রথমে যেটা আছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমার দেখেন সেপারেটলি এক্সাইটেড এন্ড শান্ট ডিসি মোটর। সেপারেটলি এক্সাইটেড বলতে কি বোঝায়, যে আমরা বলছিলাম যে আমার ফিল্ড সার্কিট যেটা থাকবে সেখানে আলাদা করে ভোল্টেজ দিতে হবে, জেনারেটরের বেলায় যেমন বলছি মোটরের বেলাও সেম। তাহলে এই যে এই সার্কিটটার খালি একমাত্র সোল পারপোজ কি, আমাকে ফ্লাক্স তৈরি করে দেওয়া, ঠিক আছে, ফ্লাক্স তৈরি করে দেওয়া। যদি এরকম আলাদাভাবে একটা সার্কিট দিয়ে আমরা ফ্লাক্স তৈরি করি, তাকে আমরা কি বলবো, সেপারেটলি এক্সাইটেড। আর যদি দেখেন এই যে ব্রাঞ্চটা, এটা আমার যে ফিল্ডের ব্রাঞ্চটা, এটাকে আমি এর সাথে কিসে লাগাই দিছি, প্যারালালে লাগাই দিছি। তার মানে আমার যে টার্মিনাল ভোল্টেজটা আমি ইনপুট দিচ্ছিলাম মোটরে, সেই ভোল্টেজ দিয়েই ও আবার কি হচ্ছে, ফ্লাক্স তৈরি করতেছে। যদি এরকম হয় তাহলে তাকে আমরা বলবো কি, শান্ট ডিসি মোটর। তো এই হলো আমাদের সেপারেটলি এক্সাইটেড আর শান্ট ডিসি মোটর। জাস্ট এখানে কি হুবহু জেনারেটরের মতো সেম, জাস্ট ডিরেকশন, এই যে কারেন্টের ডিরেকশন, এই জিনিসটা খালি উল্টা, কারেন্টের ডিরেকশনটা উল্টা। এখন কথা হচ্ছে আমরা যে জিনিসটা ল্যাবে করব, ঠিক আছে, টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স অফ শান্ট ডিসি মোটর, সেই জিনিসটা একটু দেখি। তো এটা দেখে আজকে আমরা ক্লাস শেষ করবো, সমস্যা নেই। তো টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স অফ শান্ট ডিসি মোটর বলতে বোঝায় যে দেখেন, আগে আমরা যাওয়ার আগে, ডেরিভেশনে যাওয়ার আগে বাংলা ভাষায় বুঝি, তারপরে আমরা ডেরিভেশনে যাব। বাংলা ভাষা কি? বাংলা ভাষা হচ্ছে, আমার ধরেন এই বরাবর আছে টর্ক বা লোড। টর্ককে আমরা লোড দিয়ে বুঝাই মোটরের ক্ষেত্রে, লোড। এবং এই বরাবর ধরে আছে মোটরের হলো ওমেগা। ওমেগা মানে কি, মোটরের স্পিড, মোটর কত বেগে চলতেছে। তো আমার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স মানে এই যে ওমেগা আর টর্কের একটা গ্রাফ আনা লাগবে, সহজ কথা। এখন গ্রাফটা কিভাবে পাবো, সেটার জন্য আমরা ম্যাথমেটিক্যাল কিছু ডেরিভেশন আছে। বাট ডেরিভেশনে যাওয়ার আগে আমরা বাংলা ভাষায় বা আমার নর্মাল সেন্সে কি বলে সেটা আমি চিন্তা করি। ধরেন আপনার একটা মোটর আছে, ঠিক আছে, এই যে মোটর আছে, এই মোটরে কি থাকে, একটা শ্যাফট থাকে। এই শ্যাফটে আমরা কি করি, বস্তু টস্তু লাগাই এই জিনিসটাকে এরকম করে ঘুরাই। সহজ কথা, মোটরে আঁকতে পারতেছি না, নর্মালি ভাবে দেখাই, একটু ভালো করে দেখাই, এইভাবে ঘুরাই, তাই তো। এখন বলেন, এই যে বস্তু, এই বস্তুর ওজন যদি হয় 10 কেজি, সাপোজ আমি কেজি দিয়ে বলতেছি মানে বোঝার সুবিধার জন্য, এখানে কিন্তু টর্ক দিয়ে বুঝাইতে হবে, ঠিক আছে, কত নিউটন মিটার দিচ্ছি সেই হিসাবে বুঝাইতে হবে। আমি এখন সহজ ভাষার জন্য বললাম যে 10 কেজি, 10 কেজি আমি ভর দিয়ে রাখছি মোটরে। তাহলে 10 কেজি ভরে মোটরটা ধরেন 50 রেডিয়ান পার আরপিএম এ ঘুরতেছে, ঠিক আছে, 50 আরপিএম এ সাপোজ, আরপিএম। আচ্ছা,
হ্যাঁ, আরপিএম। যখন আমি 10 কেজি দিলাম আমার লোডে, আমি দেখলাম যে মোটরটা আমার 50 আরপিএম এ রান করতেছে। এরপরে আমি যদি একে 12 কেজিতে মানে লোডটা চেঞ্জ করে আমি যদি 12 কেজি দেই, তাহলে কি মনে হয় আমার মোটরটা কি হবে? মোটরের স্পিড বাড়বে না কমবে? কমে যাবে না? যদি আমি লোড বাড়াই তাহলে মোটরের স্পিড কি কমে যাওয়া উচিত? নরমাল সেন্স আমাকে বলে। তাহলে মোটরের স্পিড ধরেন আরপিএম হয়ে গেল 48 আরপিএম। আবার আমি যদি 10 কেজির জায়গায় এখন 8 কেজি দেই, তাহলে কি আমার স্পিড বাড়িয়ে দেওয়া উচিত না? আমি যত কি লোড কমাবো আমার স্পিড বাড়বে, আমি যত লোড বাড়াবো আমার স্পিড কমবে। সম্পর্ক হওয়া উচিত এটা, আমার নরমাল সেন্স যেটা বলে। ধরেন এখানে যখন আমি 8 করে দিচ্ছি এটা 52 হয়ে গেছে। তার মানে গ্রাফটা হওয়ার উচিত কি, আমার যে গ্রাফ আছে এখানে যে আমি গ্রাফটা বললাম, সেই গ্রাফে আমি যত টর্ককে এদিকে বাড়াইতে থাকবো আমার স্পিড কি উপর থেকে তত কমতে থাকবে, এবং যখন টর্ক সবচেয়ে কম থাকবে স্পিড সবচেয়ে বেশি থাকবে। তাহলে ধরেন টর্ক হচ্ছে সবচেয়ে কম এখানে 0, তাহলে স্পিড ধরেন এটা হবে। আবার যত আমি 0 থেকে বাড়তে শুরু করবো আমার স্পিড কমতে থাকবে, তাহলে গ্রাফটা হওয়া উচিত কি এই বরাবর। তাহলে আমরা দেখবো যে আমাদের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা এরকম হয় কিনা। তাহলে সেটা দেখার আগে আমাদের এই জায়গায় আসতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের, আচ্ছা আমি একটু আঁকাই, জিনিসটা না আঁকাইলে বোঝা যাবে না। আঁকাবো কিভাবে? তাহলে আমাদের সার্কিট যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে মোটরের, এটা নরমাল মোটর, ঠিক আছে? ওই কমপ্লেক্স কম্পাউন্ড টম্পাউন্ড দেখা যাচ্ছে না। এইটা ধরেন আমাদের সে আর এ, আমাদের বিখ্যাত কি আর্মেচার রেজিস্ট্যান্স আর এ। এটা ধরেন আমাদের ব্যাক ইএমএফ ইএ। একটু আগে যেটা বললাম যে মোটরেও একটা ভোল্টেজ তৈরি হয়, যেদিকে আমি ভোল্টেজ দিব তার বিপরীত দিকে ইএ। আর এখানে আমি সেই টার্মিনাল ভোল্টেজটা দিব আমার, যে মোটরে আমি ইনপুট ভোল্টেজ যেটা দিচ্ছি এটার নাম দিলাম আমরা ভিটি। এর ফলে কি এদিকে একটা কারেন্ট ফ্লো হবে যেটার নাম দিলাম আমরা আইএ, আর্মেচার কারেন্ট, ঠিক আছে? আইএ। আর এই এটার ই এর প্লাস এদিকে মাইনাস এদিকে তারপরে আমাদের ফিল্ড সার্কিটটা আছে, ফিল্ড সার্কিটে আসলাম না কারণ ফিল্ড সার্কিট আমার লাগবে না। এই সার্কিটটা দিয়ে আমরা এই যে ইকুয়েশন গুলো ভেরিফাই করবো। দেখুন এখন দেখেন এই পাশে আমি ভিটি দিচ্ছি এবং ইএ হচ্ছে আমার ব্যাক ইএমএফ, এই জন্য আমাকে কি ভিটির থেকে কি করতে হবে, ই এর চেয়ে বেশি ভোল্টেজ প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে ভিটি সমান কি হবে দেখেন তো, এই যে আই এ আর এ প্লাস ইএ না, ঠিক আছে? আমি যদি এই বরাবর একটা লুপ চালাই তাহলে কি হবে, ভিটি সমান ইএ প্লাস আই আর এ, তাহলে এই লাইনে এটা লেখা আছে। আচ্ছা এখন দেখেন এই যে ইএ, এই ইএ সমান আমরা জানতাম ইএ সমান কি কে ফাই ওমেগা এম, ইএ সমান কে ফাই ওমেগা এম। তাহলে এই যে ই এর জায়গায় আমরা এখানে কে ফাই ওমেগা এম বসিয়ে দিলাম, তাহলে ভিটি সমান সি হলো কি কি ইএ প্লাস আই এ আর এ। এখন হয়ে গেল কি ভিটি সমান ই এর জায়গায় কে ফাই ওমেগা এম প্লাস আই এ আর এ। ওকে, এরপরে দেখেন আমরা টর্কের একটা ফর্মুলা পড়ে আসছি, এই যে একটু আগে দেখলাম যে টর্ক টাউ সমান কি হয় কে ফাই আই এ। তাহলে এখান থেকে যদি আমি আই এ কে সাবজেক্ট করি তাহলে আই এ সমান কি পাবো, টর্ক বাই কে ফাই। এই যে দেখেন এখানে আই এ আছে, তাহলে আই এ সমান কি হবে, টর্ক ডিভাইডেড বাই কে ফাই। তাহলে এই যে ইকুয়েশনে এই যে আমার একটা আই এ আছে, সেই আই এর জায়গায় যদি আমি এই যে এই আই এর ভ্যালুটা বসাই দেই এখানে, তাহলে আমার জিনিসটা দেখতে কিরকম হবে, ইকুয়েশন দেখতে হবে এই দেখুন ভিটি সমান কে ফাই ওমেগা এম প্লাস আই এর জায়গায় টাউ বাই কে ফাই ইনটু আর এ। এখন দেখেন আমার টার্গেট কি ছিল, আমার টার্গেট ছিল এক পাশে টর্ক আনা আর এক পাশে কি ওমেগা আনা, তাই তো? তাইলে এই যে ওমেগা যুক্ত যে টার্মটা আছে সেটাকে এক পাশে আনবো, আইনে কে ফাই দিয়ে ভাগ করে দিব, যদি ভাগ করে দিই তাহলে আমাদের ওমেগা এন সমান আসে এই যে এই অংশটা। এখানে কি করছে, জাস্ট এখানে এক লাইন গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপটা কিরকম দেখেন যে এই কে ফাই ওমেগা এম এটাকে এক পাশে রাখবো, তাহলে আরেক পাশে কি যাবে ভিটি মাইনাস টাউ ইন বাই কে ফাই ইনটু আর এ। এরপরে তাহলে বাম পাশে কি থাকলো, কে ফাই ওমেগা এম থাকলো, তাহলে উভয় পক্ষকে যদি আমি কে ফাই দিয়ে ভাগ করে দিই তাহলে ওমেগা এম ফাঁকা হয়ে যাবে, ভিটির নিচে কে ফাই চলে আসবে, এই জিনিসটার নিচে কে ফাই চলে আসবে, তাহলে জিনিসটা হয়ে যাবে এরকম। আর এই জিনিসটা দেখেন আমি যে গ্রাফটা আঁকছি এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর কি আছে, ওমেগা। তাহলে ওমেগা হচ্ছে আমার ওয়াই, আর এক্স অক্ষ বরাবর কি আছে, টাউ। তাহলে এক্স হলো আমার কি টাউ। তার মানে আমরা যদি যেহেতু যদি এভাবে দেখি ওয়াই সমান সি মাইনাস এম এক্স, এই যে একটা গ্রাফ, এই গ্রাফটা কিরকম হয় জানেন, আপনারা ম্যাথমেটিক্সে পড়ছেন, তারপরে আমি একটু দেখাই। এই গ্রাফটা মানে কি, এই যে আমার এই বরাবর হলো আমার এক্স আর এই বরাবর হচ্ছে আমার কি ওয়াই, তাই না? এর মধ্যে দেখেন এই যে এক্স এর সাথে যে টার্মটা থাকে একে আমরা বলি হচ্ছে ঢাল, ঠিক আছে? ওয়াই সমান
ওয়াই আর এক্স এর যে গ্রাফ, সেখানে যদি এক্স এর সাথে যে টার্মটা থাকে লিনিয়ার গ্রাফে, এক্স এর সাথে যে গ্রাফটা থাকে তাকে আমরা বলি ঢাল। এবং দেখেন এখানে ঢালটা এম এর ভ্যালুটা কি নেগেটিভ না? ঢাল যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে গ্রাফটা এরকম উপরের দিকে উঠতেছে। যেহেতু ঢালের মান নেগেটিভ তার মানে কি গ্রাফ নিচের থেকে উপরের দিকে যাচ্ছে না, বরং উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তার মানে গ্রাফটা হবে কিরকম, এরকম, যেখানে ঢাল হচ্ছে মাইনাস এম, আর এই যে এই ভ্যালুটুকু একে বলি আমরা ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, যার নাম হলো সি, যার নাম হলো সি। তাহলে দেখেন এই গ্রাফটা আমি এখানে কেন আঁকলাম, কারণ এই যে আমাদের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা y সমান c মাইনাস mx এই ফর্মে চলে আসছে। যদি এই ফর্মে চলে আসে তাহলে আমার গ্রাফটা দেখতে হবে কিরকম, এরকম, যেটা আমরা একটু আগে এক্স্যাক্টলি এই জিনিসটাই দেখে আসলাম যে আমার টর্ক কিছু ক্যারেক্টারিস্টিক্সে গ্রাফ হওয়ার কথা এরকম। এখন যদি এরকম হয় তাহলে কোনটা কি মিন করে, তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে আমাকে ভ্যারিয়েবল গুলো চিনতে হবে। এই যে এই গ্রাফে y কে, আমার ওমেগা হলো y, তাই না? কারণ y অক্ষে আমি ওমেগা প্লট করতেছি, তাহলে এটা হলো আমার y। তাহলে y এর জায়গায় আছে, সমস্যা নাই। এরপরে আমাকে বের করতে হবে x কে। দেখেন এই আমি x অক্ষে এখানে কাকে প্লট করতেছি, টর্ক কে। তাহলে টর্ক হচ্ছে আমাদের x, তাহলে এই যে আমাদের টর্ক বাবার কোথায় আছে, এখানে। তাই এই টর্ক হলো আমাদের x। তাহলে x এর সাথে যে থাকে তাকে কি বলছিলাম, ঢাল। তাহলে দেখেন x এর সাথে কি আছে, এই যে টোটাল জিনিসটুকু আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ঢাল, ঢাল m। আর c জিনিসটা, সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে এইটুকু, এটুকু আমাদের c। তাহলে আমরা গ্রাফটা যদি দেখি তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে, এই যে গ্রাফটা দেখতে এরকম হবে। ওমেগা এম সমান ভিটি বাই কে ফাই মাইনাস আর এ বাই কে ফাই স্কোয়ার ইন্টু টাউ ইনডিউস, যেখানে ভিটি বাই কে ফাই এটার নাম কি দিছিলাম, সি। সি মানে কি ছিল, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ। ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কোনটুকু বলেন তুমি, এই যে এটুকু হচ্ছে আমাদের ভিটি বাই ভিটি ডিভাইডেড বাই কে ফাই, কে ফাই। তাহলে বলেন তো যে আমার মোটরটা যখন নো লোডে রান করতেছে, মানে আমি কোনো টর্ক দেই নাই, তার মানে কোন জায়গায় বলেন দেখি, এই জায়গা। তাহলে এই পয়েন্টে আমার স্পিড কত, আমার স্পিড এইটুক, যার ভ্যালু কোনটা, যার ভ্যালু ভিটি বাই কে ফাই। তাহলে আমার থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে নো লোডে আমার ডিসি মোটর, শান্ট মোটর যখন রান করতেছে তখন তার নো লোড স্পিড কত, সেটা হবে কি ভিটি বাই কে ফাই। এরপরে সে আস্তে আস্তে কি হবে, নামতে থাকবে। তাহলে এখানে কি বলতেছে যে দ্য ইকুয়েশন ইজ জাস্ট এ স্ট্রেট লাইন উইথ এ নেগেটিভ স্লোপ। তাহলে উইথ এ নেগেটিভ স্লোপ মানে নেগেটিভ দিকে নিচে নাম। তাহলে দেখেন আমি যতই লোড আমাকে বাড়াবো আমার কি হবে, স্পিড ততই কমে যাবে। জিনিসটা কিন্তু এরকম ভাবে কাজ করতেছে। আচ্ছা, এই আমাদের লাস্ট টপিক, হ্যাঁ আজকে, সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল অফ শান্ট ডিসি মোটর। স্পিড কন্ট্রোল মানে কি, যে আমি কি কিভাবে স্পিডকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তাহলে স্পিডের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমার লাগবে। তো দেখেন স্পিড সমান কি, ওমেগা এম সমান ভিটি ডিভাইডেড বাই কে ফাই মাইনাস আর এ ডিভাইডেড বাই কে ফাই স্কয়ার ইনটু টর্ক। তাহলে এখানে আমার যে প্যারামিটার গুলা কি কি এটা আমাকে দেখতে হবে। প্রথম প্যারামিটার এই যে ফাই, দেখেন ফাই আছে এর মধ্যে, ওমেগার সাথে ফর্মুলাতে কি আছে, ফাই আছে, এখানেও ফাই আছে, এখানেও ফাই আছে। তার মানে এই ফ্লাক্সকে যদি আমি চেঞ্জ করি তার মানে কি ওমেগা চেঞ্জ হয়ে যাবে, আর ওমেগাই কি আমার স্পিড। তাহলে স্পিডকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেই প্যারামিটার গুলো আমরা দেখছি। তাহলে এই যে আমার যে ইকুয়েশনের মধ্যে একটা আছে আমার ফাই, তাহলে একটা প্যারামিটার হচ্ছে আমার ফাই, ফাই চেঞ্জ করলে আমার স্পিড চেঞ্জ হবে। আচ্ছা, কারণ এখানেও ফাই আছে, এখানেও ফাই আছে, ঠিক আছে। এরপরে আসেন, ফাই এর পরে কে আছে দেখেন দেখি, এখানে ভিটি টার্মিনাল ভোল্টেজ, তার মানে ভিটিও আমার কি প্যারামিটার একটা। আমি যদি ভিটি চেঞ্জ করি আমার কি হবে, ওমেগা এম চেঞ্জ হয়ে যাবে। এরপরে কি আছে, আর এ। আর এ কি বলেন তো কি, আর এ হচ্ছে আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে এটাও আমি যদি চেঞ্জ করি তাহলে আমার কি স্পিড কন্ট্রোল হবে বা স্পিড চেঞ্জ হবে। তাহলে আপনাকে যদি বলে যে একটা ডিসি মোটরে কিভাবে স্পিড চেঞ্জ করা যায়, তাহলে আমাদের হাতে এই তিনটা প্যারামিটার আছে, ঠিক আছে, ফ্লাক্স, টার্মিনাল ভোল্টেজ এবং আর্মেচার রেজিস্ট্যান্স। এই তিনটা প্যারামিটারে যে কোনো একটা চেঞ্জ করেই আমরা কি করতে পারবো, স্পিডটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে দেখেন কি লেখা আছে, দেয়ার আর টু কমন মেথডস এন্ড ওয়ান লেস কমন মেথড। ঠিক আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা দেখেই বোঝা যাচ্ছে কোনটা লেস কমন। এই দেখেন আর এ, একটা আর্মেচারের রেজিস্ট্যান্সকে আমাকে হয় বাড়াইতে হবে না হয় কমাইতে হবে। জিনিসটা আসলে আলটিমেটলি ভালো বুদ্ধি না, কারণ আমি যদি রেজিস্ট্যান্স বাড়াই দিই কোনো একটা সার্কিটে, ঠিক আছে, স্পিড কন্ট্রোল করার জন্য, তাহলে রেজিস্ট্যান্স বাড়ানো মানে কি বলেন তো, জিনিসটাতে আমার কপার লস বেশি হয়ে যাবে না। এই জিনিসটা আমরা নর্মালি ইউজ করি না, আগে করতাম, কারণ এর চেয়ে এখন ভালো বুদ্ধি আমাদের আছে, সেটা কি একটা ফ্লাক্স চেঞ্জ করা, একটা ভিটি চেঞ্জ করা। এখন চিন্তা করেন ফ্লাক্স কিভাবে চেঞ্জ করবো, মনে আছে? ফ্লাক্স তৈরি করার জন্য আমাদের একটা সার্কিটই আছে আলাদা, কি বলেন সেটা, এটা হচ্ছে আমাদের ফিল্ড সার্কিট, তাই তো? ফিল্ড সার্কিটের এটা হচ্ছে আমাদের সেই ভিএফ, মানে ফিল্ডে আমরা যে ভোল্টেজটা দিব সেটা। এখানে আমার কি থাকবে, একটা ফিল্ড রেজিস্ট্যান্স থাকবে আরএফ, ঠিক আছে, এবং এই বরাবর একটা কারেন্ট যাবে কি, আইএফ। এবং আমরা কি জানি বলেন দেখি, আমরা জানি আইএফ
এই যে আমাদের যে ফ্লাক্সটা আছে, এই যে এখানকার যে ফ্লাক্স, সেটা কার প্রপোর্শনাল? এটা হচ্ছে আমাদের এই আইএফ এর প্রপোর্শনাল। তার মানে আমরা ফিল্ড সার্কিটের যদি আইএফ বাড়াইতে পারি আমার ফ্লাক্স বেড়ে যাবে, ফিল্ড সার্কিটের যদি আইএফ কমাইতে পারি তাহলে আমার ফ্লাক্স কমে যাবে। তাহলে ফ্লাক্স চেঞ্জ করা এটা যা কথা, আইএফ চেঞ্জ করা একই কথা। এখন আইএফ চেঞ্জ করতে হলে কিভাবে চেঞ্জ করব? হয় ভিএফ চেঞ্জ করতে হবে, না হয় আরএফ চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে আমরা নরমালি ভিএফ চেঞ্জ না করে আরএফ চেঞ্জ করি, বুঝতে পারছেন? তাহলে আরএফ কে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে? আইএফ চেঞ্জ হবে, আইএফ যদি চেঞ্জ হয় ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলে আমার স্পিড চেঞ্জ হয়ে যাবে। এই হলো আমাদের স্পিড কন্ট্রোল মেথড উইথ ফিল্ড রেজিস্ট্যান্স আরএফ। আচ্ছা, এরপরে আসেন আমার আরেকটা জিনিস আছে, সেটা কি? টার্মিনাল ভোল্টেজ। এই যে ভিটি, টার্মিনাল ভোল্টেজটা কোনটা ছিল? টার্মিনাল ভোল্টেজ ছিল আমার এই যে আমি যে ইনপুট ভোল্টেজটা দিব সেটা, সেটা তো আমার হাতেই আছে। তো সেটা আমি চাইলেই চেঞ্জ করতে পারি যে অ্যাডজাস্টিং দ্য টার্মিনাল ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য আর্মেচার। ঠিক আছে? তাহলে আমরা যে ইনপুট ভোল্টেজটা দিব সেটা যদি বাড়াইতে পারি তাহলে আমার কি হবে? স্পিড কন্ট্রোল হবে বা স্পিড। দেখেন ভিটি যদি আমি বাড়াই কি হয়? এখান থেকে তাকাই বলেন। যদি ভিটি বাড়াই তাহলে এই যে বিয়োগ যে হচ্ছে তার আগের অংশটুকু কি বৃদ্ধি পাচ্ছে, তার মানে ওমেগাও কি বাড়বে। তার মানে আমি যদি ভিটি বাড়াই স্পিড বাড়বে, ভিটি কমাই স্পিড কমে যাবে। এরপরে কি আছে? তার লেস কমন মেথড, একটু আগেই বললাম, সেটা কি? আমার আরেকটা যে প্যারামিটার আছে আর এ, তার মানে আর্মেচার রেজিস্ট্যান্স, সেই আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে আমরা কি করব? একটা রিওস্টেট লাগাই দিব সিরিজে। ঠিক আছে? আর্মেচারের সাথে সিরিজে একটা রিওস্টেট লাগাই দিব। রিওস্টেটের কাজ কি হচ্ছে? কাজ কি? রিওস্টেট হচ্ছে একটা পরিবর্তনশীল রোধ বা রেজিস্ট্যান্স। ঠিক আছে? তার মানে আমরা চাইলে ওই রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ করতে পারি। তাহলে আর এর সাথে যদি আমরা পরিবর্তনশীল একটা রেজিস্ট্যান্স লাগাই দিই, তারপরে ওই রেজিস্ট্যান্স পরিবর্তনশীল রেজিস্ট্যান্স বা রিওস্টেটকে চেঞ্জ করায় আমরা আর এর ভ্যালু চেঞ্জ করব। আর এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, দেখেন এই যে দেখেন এখানে একটা কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা যদি আর এর ভ্যালুকে বাড়াই, ঠিক আছে? আর এর ভ্যালু যদি বাড়ে তাহলে দেখেন ওমেগা এম হচ্ছে দুইটার বিয়োগফল। এটা হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসটাকে বিয়োগ করতেছি। তাহলে আর এ যদি বাড়াই তাহলে যেটাকে বিয়োগ করতেছি, যে জিনিসটা বিয়োগ করতেছি সেই জিনিসটা কি বেড়ে যাচ্ছে। তাহলে যার থেকে বিয়োগ করব সেই বিয়োগের যে মানে যে জিনিসটা দিয়ে বিয়োগ করতেছি সেটা যদি বড় হয়ে যায় তাহলে বিয়োগফল কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে আর এ যদি বেড়ে যায় আমার ওমেগা এম কি হয়ে যাবে বলেন দেখি? কমে যাবে। এই হলো আমাদের তিনটা মেথড, যে আমরা চাইলে ফিল্ড রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারি। ফিল্ড রেজিস্ট্যান্স চেঞ্জ হলে আমার আইএফ চেঞ্জ হবে, আইএফ চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হবে। আমরা চাইলে টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ করে কি করতে পারি? ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। অথবা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের আর এ, আর্মেচার রেজিস্ট্যান্স। এর সাথে আমরা একটা রিওস্টেট লাগাই, রিওস্টেটের ভ্যালু চেঞ্জ করব। কিন্তু এই জিনিসটা বললাম বেস্ট কমন মেথড, কারণ কি? রিওস্টেট লাগাইলে জিনিসটা আসলে কি হচ্ছে বলেন তো? আর্মেচারের সাথে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স এসে যুক্ত হচ্ছে। যখন এক্সট্রা রেজিস্ট্যান্স আসবে তখনই সেখানে একটা কি হয়ে যাবে? আমার লস হয়ে যাবে, কপার লস। এই লস টস নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এইটুকুই। কারো কোনো সমস্যা থাকলে বলেন, তাহলে খোদা হাফেজ।